নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তরবঙ্গের বুকে এসেছেন। তা নিয়ে যে উদ্দীপনা, মানুষের মধ্যে যে সাড়া জাগানো, ঠিক আছে, সমস্তটাই মূলত রাজবংশী সমাজের মধ্য দিয়েই তৈরি হয়েছিল। তো এর থেকেই প্রমাণিত যে রাজবংশী সমাজের সাধারণ মানুষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। একমাত্র পঞ্চানন বর্মার বাণী শুনে, পঞ্চানন বর্মার আহ্বানে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ, রাজবংশী মানুষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এটাকে অস্বীকার করা যায়। কাল্টি বর্মনের কারণে সেই সময় তেভাগা আন্দোলনে মাতৃশক্তির একটা জনজাগরণ তৈরি হয়। মাতৃশক্তি বুঝতে পারে যে একমাত্র কাল্টি বর্মন যদি করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না। কেন ইতিহাসবিদ যারা রয়েছে, গবেষক যারা রয়েছে, তারা কি শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা শহর কেন্দ্রিক রাজনীতি দিকে আগ্রহী ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন, ডক্টর বিধানচন্দ্র রায়, কি নেই আমাদের এই সমস্ত গবেষণায়? সমস্ত বিষয় আমাদের এই সমস্ত পাঠ্য বইয়ে বা টেক্সট বইয়ে বা গবেষণায় উঠে এসেছে। কিন্তু উত্তরবঙ্গের গবেষণার ক্ষেত্রে তাদের একটু অবহেলা কোথাও না কোথাও যেন থেকে গেছে। আগস্ট মানে আমরা কি জানি? স্বাধীনতা দিবস। তবে এই স্বাধীনতা দিবসের সাথে উত্তরবঙ্গের কতটা নারীর টান রয়েছে, আজ আমরা সেই বিষয়ে আলোকপাত করব। আজ আমি খুব কম কথা বলব এবং শুধু প্রশ্ন করব এই বিষয়গুলি নিয়ে, বা বলা ভালো উত্তরবঙ্গের মানুষের সাথে স্বাধীনতা আন্দোলনের কতটা ভূমিকা রয়েছে সে বিষয়ে আজ আমাদের অনেক কথা, অনেক বিষয়, অনেক তথ্য জানা যাবে। আজ সেই সমস্ত তথ্য নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিনয় বর্মন। নমস্কার। বিনয় বাবু, একদম সোজাসুজিভাবে আমরা প্রশ্নে যাব। তার আগে ছোট্ট করে আপনার একটু যদি আপনার পরিচয়টা দেন। নমস্কার, আমি ডক্টর বিনয় বর্মন, ব্যক্তিগত জীবনে সহকারী অধ্যাপক, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। আমি লেখালেখি এবং মূলত একাডেমিক গবেষণার কাজেই সবসময় নিয়োজিত রয়েছে। বিনয়বাবু, আমরা একটা প্রশ্ন যাই। আচ্ছা, একদম সরাসরি প্রশ্ন। ভারতের স্বাধীনতা আন্দোলনে রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক ভূমিকা কি কি ছিল এবং তৎকালীন আন্দোলনগুলিতে তাদের কতটা অবদান ছিল? একদম খুব সুন্দর প্রশ্ন। যদি দেখি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে রাজবংশী সমাজের ভূমিকা, এটা যদি আমরা খুব সংক্ষেপে এভাবে তো বলা সম্ভব নয়। আমি কয়েকটি তথ্য জাস্ট আপনাদের সামনে, তোমার সামনে তুলে ধরছি, যে তথ্যগুলো দেখলেই বোঝা যাবে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে রাজবংশী সমাজের ভূমিকা কি ছিল। রাজবংশীরা মূলত উত্তরবঙ্গে বসবাস করে, মূলত বলছি, কিন্তু এর বাইরেও নেপাল, বিহার বা এই সমস্ত জায়গায়, বর্তমানে বাংলাদেশেও রয়েছে। কিন্তু স্বাধীনতার পূর্বে যদি আমরা দেখি যে রাজবংশী জলপাইগুড়ি, দিনাজপুর, কোচবিহার এবং রংপুর, এই যে সামগ্রিক অঞ্চল, এই অঞ্চলটা মূলত রাজবংশী অধ্যুষিত অঞ্চল ছিল। এখানে আমরা যদি দেখি যে আমি তিনটা জাস্ট উদাহরণ সবার সামনে তুলে ধরছি। 1920 সালে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই ইয়েতে আসে, আমাদের জলপাইগুড়িতে আসে, এবং সেখানে জগদীপেন্দ্র রায়কর ওনার শিব মন্দিরে যে জনসভা করেন ভারতবর্ষের স্বাধীনতাকে কেন্দ্র করে, সেখানে যে জনসংখ্যাটা এসেছিল তারা মূলত রাজবংশী জনসংখ্যা। কারণ ততদিনে বাংলাদেশ থেকে আসার যে প্রবণতা, এই প্রবণতাটা শুরু হয়নি। ফলে রাজবংশীদের একটা সমাবেশ এই জলপাইগুড়ির বুকে তৈরি হয়েছিল। এছাড়া যদি আমরা আরেকটা বিষয় দেখি যে 1925 সালে যখন গান্ধীজি জলপাইগুড়িতে আসেন, গান্ধীজি দুটা জনসভা করেছিলেন জলপাইগুড়ির বুকে। সেটা হচ্ছে একটি পুরুষদের নিয়ে, একটি মহিলাদের নিয়ে, মাতৃশক্তিদের নিয়ে। এই দুটো জনসভাতেই যে জনসংখ্যাটা আসে মূলত রাজবংশী। কারণ এটা আমাদেরকে ক্লিয়ার বোঝাতে হবে, বুঝতে হবে যে এই সময় জলপাইগুড়িতে রাজবংশী ছাড়া অন্য কোনো কমিউনিটির বাস খুবই কম ছিল, নগণ্য ছিল।
ফলে যখন গান্ধীজি জলপাইগুড়িতে আসেন তখন এই জলপাইগুড়ির বুকে যে একটা উদ্দীপনা তৈরি হয়েছিল, জলপাইগুড়ি রেল স্টেশন থেকে জলপাইগুড়ি শহর পর্যন্ত গান্ধীজিকে নাম কীর্তন সংকীর্তন করতে করতে নিয়ে যাওয়া হয়েছিল বরণ করে। এই যে সংখ্যাটা, এটা কোন সংখ্যা? এটা রাজবংশী জনসংখ্যা। কারণ ইতিহাসকে শুধু কিছু তথ্যের উপর বিবেচনা করলে ভুল হবে, কারণ কিছু ব্যক্তির উপর নির্ভর করে ইতিহাস নয়, এর বাইরেও যে বৃহৎ একটা জনসংখ্যা, বৃহৎ একটা জনগোষ্ঠী এর সঙ্গে যুক্ত রয়েছে, সেটি আমাদেরকে আলোচনায় তুলে আনতে হবে। এরপরে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। 1928 খ্রিস্টাব্দ, 1928 খ্রিস্টাব্দে জলপাইগুড়ির বুকেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, এবং এই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। যখন এই দুজন জলপাইগুড়ির বুকে আসেন, এবং সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট, এখানে সম্ভবত সম্পাদক ছিলেন জগদীপেন্দ্র রায়কর। তো এই যে সংখ্যা, এই যে একটা বিপুল উদ্দীপনা, নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তরবঙ্গের বুকে এসছেন, তা নিয়ে যে উদ্দীপনা, মানুষের মধ্যে যে সাড়া জাগানো, ঠিক আছে, সমস্তটাই মূলত রাজবংশী সমাজের মধ্য দিয়েই তৈরি হয়েছিল। তো এর থেকেই প্রমাণিত যে রাজবংশী সমাজের সাধারণ মানুষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আর সে তো অবশ্যই, এবং তার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে ঠাকুর পঞ্চানন বর্মার কতটা ভূমিকা রয়েছে? একদম, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উত্তরবঙ্গের যে জাগরণ, মানুষ স্বাধীনতা সম্পর্কে কখন জানতে পারে? যখন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সমাজের সামনে তুলে ধরে ভারতবর্ষের স্বাধীনতা দরকার, ভারতবর্ষের স্বাধীনতা কি, স্বাধীনতার জন্য মানুষ কতটা প্রাণ বিসর্জন দেবে। তো সেরকম যে সমস্ত মানুষ, বিশিষ্ট ব্যক্তি সেই সময় উত্তরবঙ্গের বুকে ছিলেন, তার মধ্যে পঞ্চানন বর্মা অন্যতম একজন। এই পঞ্চানন বর্মার মুখ থেকেই মানুষ প্রথম জানতে পারে। যখন আমি একটা উদাহরণ দিচ্ছি, অসহযোগ আন্দোলন হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বুকে, মানুষ ভয়ে সন্ত্রস্ত, বেরোতে পারছে না, একমাত্র পঞ্চানন বর্মার বাণী শুনে, পঞ্চানন বর্মার আহ্বানে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ, রাজবংশী মানুষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এটাকে অস্বীকার করা যায় না। যদি শুধু স্বাধীনতা আন্দোলন নয়, বিহার কামতা অনুসন্ধান সমিতি পঞ্চানন বর্মা তৈরি করেছেন। এর উদ্দেশ্য কি? ভারতবর্ষের, আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যকে, উত্তরবঙ্গের স্বাভিমানকে খুঁজে বের করা, অনুসন্ধান করে বের করা। এই স্বাভিমান যদি মানুষ বুঝতে পারে, তো মানুষ বুঝতে পারবে যে এই স্বাভিমান মানে ভারতবর্ষ, এই স্বাভিমান মানে আমরা। তাহলে মানুষ সেভাবেই পঞ্চানন বর্মার আহ্বানে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছিল। শুধু সেটা না, আমরা যদি আরো দেখি, আমরা পঞ্চানন বর্মাকে 2-1 মিনিট বা 5 মিনিটের মধ্যে আলোচনা করে শেষ করতে পারবো না। যদি দেখি, পঞ্চানন বর্মা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমাদের রাজবংশী বীর ক্ষত্রিয় সৈনিকদের পাঠিয়েছিলেন ইংরেজের হয়ে যুদ্ধ করার জন্য। প্রায় 1500 সৈনিক যুদ্ধ করতে গেছিলেন। তো এর পিছনে পঞ্চানন বর্মা কেন পাঠিয়েছিলেন ইংরেজদের হয়ে আন্দোলন করতে? আমাদেরকে তার প্রেক্ষাপটটা বুঝতে হবে। প্রেক্ষাপটটা এটা ছিল যে ইংরেজরা ভারতবর্ষকে, গান্ধীজিকে কথা দিয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে যখন শুরু হলো, সেই প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যাবে, ইংরেজ কথা দিয়েছে ভারতবর্ষকে তারপর স্বাধীনতা দেওয়া হবে। যদিও ইংরেজরা তাদের সেই কথা রাখেনি, কিন্তু গান্ধীজিকে কথা দেওয়ার সেই যে কথা, যা পঞ্চানন বর্মা ভেবেছিল যে ভারতবর্ষ স্বাধীন হবে এবার, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবে, ইংরেজরা ভারতবর্ষকে স্বাধীনতা দেবে, ভারতবর্ষ স্বাধীন হবে। এই যে আহ্বান গান্ধীজির, এই আহ্বানে পঞ্চানন বর্মা যোগদান করেছিল। ফলে ভারতীয় সেনাদের, উত্তরবঙ্গের রাজবংশী সমাজকে তিনি এই যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার জন্য যুদ্ধ, এই যুদ্ধে তিনি সবাইকে একত্রিত করে, সম্মিলিত করে নিয়োজিত করেছিলেন। আমি এই ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে আরেকটা প্রশ্নে আসবো, তা হচ্ছে রাজবংশী যুব সমাজকে স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধ করতে এবং তাদের প্রাণ বিসর্জনে উদ্বুদ্ধ করতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ভূমিকা ঠিক কতটা ছিল? বিশেষ করে যুব সমাজকে ঐক্য করে স্বাধীনতা আন্দোলনের যে ডাক তিনি দিয়েছেন, সেটাতে কতটা ওনার ভূমিকা ছিল, বিশেষ করে যুব সমাজকে জাগিয়ে তোলার ক্ষেত্রে?
যুব সমাজকে জাগিয়ে তোলার জন্য আমরা পঞ্চানন বর্মাকে বললাম যে 1-2 মিনিটে ব্যাখ্যা করা সম্ভব নয়। যদি আমরা দেখি, পঞ্চানন বর্মা মূলত ক্ষত্রিয় সমিতিকে তৈরি করেছিলেন। এই ক্ষত্রিয় সমিতিতে যুব সমাজকে এগিয়ে নিয়ে এসেছেন। আচ্ছা বিনয় বাবু, আরেকটা আমার কোশ্চেন থাকছে এর মধ্যে, যে আমরা ঠাকুর পঞ্চানন বর্মাকে শুধুমাত্র একজন মনীষী হিসেবেই জেনে থাকি। সেক্ষেত্রে হয়তো কোনো রাস্তার একটা ওনার মূর্তি রয়েছে, কোনো শিক্ষা কেন্দ্রে ওনার একটি মূর্তি রয়েছে, কিন্তু উনি যে একজন স্বাধীনতা আন্দোলন বা সংগ্রামী ছিলেন সেটা কিন্তু খুব কম মানুষ জানে। কেন এই যে ওনার ব্যাপারে এই কম তথ্য জানাটা কেন আপনি মনে করছেন? এক্ষেত্রে একটা বিষয় দেখতে হবে যে পঞ্চানন বর্মাকে যে সমস্ত গবেষক এতদিন ধরে গবেষণা করে এসছে, বেশিরভাগটাই রাজবংশী গবেষক। আচ্ছা আচ্ছা। পঞ্চানন বর্মাকে বাঙালি গবেষক কতজন খুঁজেছে, কতজন জানার চেষ্টা করেছে, কতজন বোঝার চেষ্টা করেছে? এখন পঞ্চানন বর্মাকে সবাই জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, কিন্তু যখন পঞ্চানন বর্মাকে জানা শুরু হয়েছে মূলত রাজবংশী গবেষকদের হাতেই জানা শুরু হয়েছে। ফলে রাজবংশী গবেষকরা যখন পঞ্চানন বর্মাকে অনুসন্ধান করছে, জানার চেষ্টা করছে, তো রাজবংশী ভাবেই জানার চেষ্টা করছে। কিছু কিছু রাজবংশী রয়েছে যারা পঞ্চানন বর্মাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে, বাঙালির সামনে তুলে ধরার চেষ্টা করেছে। কারণ এটা বুঝতে হবে, পঞ্চানন বর্মা উত্তরবঙ্গে থেকে শুধু রাজবংশীর জন্য কাজ করেননি। পঞ্চানন বর্মা আপামর বাঙালি অর্থাৎ পুরো মানব জাতির জন্য কাজ করেছে। যদি রংপুরের বলা যায়, রংপুরের কথা, সেক্ষেত্রে কিন্তু যারা ওখানকার রংপুরিয়া মানুষ রয়েছে তারা সেখানে বা চক্রবর্তী থেকে শুরু করে মঙ্গল, সেন, অনেক জনজাতির বাসা রংপুরে, তারা আপন করে নিয়েছে ক্ষত্রিয় সমিতিকে। আপনারা হয়তো যদি আমরা ক্ষত্রিয় সমিতি এখন কমিটি দেখি, সেখানে হয়তো অনেক বাঙালি পাওয়া যেতে পারে, সম্ভবত অনেক বাঙালি রয়েছে, অনেক মানে অসংখ্য বাঙালি রয়েছে। পঞ্চানন বর্মা যখন ক্ষত্রিয় সমিতি প্রতিষ্ঠা করেন, অনেক বাঙালি যে পণ্ডিত, বিদুষী পণ্ডিত, তাদের পরামর্শ নিয়েছিলেন ক্ষত্রিয় সমিতি প্রতিষ্ঠা করার সময়। আমরা ক্ষত্রিয় সমিতি যখন প্রতিষ্ঠা করে আমরা জানি যে চক্রবর্তী যে সমস্ত বাঙালি পণ্ডিত রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করছেন আগে, তারপর ক্ষত্রিয় সমিতি ক্ষত্রিয়দের আত্মত্ব মোচন করার চেষ্টা করছে, সেটা অন্য বিষয়। যদিও আজকের আলোচনা আমার এই বিষয়টা সবচেয়ে সবার সামনে তুলে ধরা খুব জরুরি। যদি আমরা দেখি যে জালিয়ানওয়ালাবাগ যখন হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড জেনারেল ডায়ারের নেতৃত্বে, সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যেমন হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছেন, গান্ধীজি কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছেন, তেমনি পঞ্চানন বর্মার অনুপ্রেরণায় এবং পঞ্চানন বর্মার কথা অনুসারে জগদীপেন্দ্র রায় বরকত ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ ত্যাগ করেছেন। আচ্ছা, শুধুমাত্র পঞ্চানন বর্মার কথায়। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পঞ্চানন বর্মাকে আর কিভাবে তুলে ধরতে হবে? কিন্তু দুঃখের বিষয় এটাই যে বাঙালি গবেষকরা পঞ্চানন বর্মাকে কোনোদিন জানারই চেষ্টা করলো না সঠিকভাবে। আমি জানি না, হয়তো আমাদের বা আমাদের অজান্তে। আপনি একজন গবেষক, সেই দিক থেকে এই যে এইভাবে বঞ্চিত করে রাখা হলো, তো এই একজন গবেষক হিসেবে কতটা মনে হচ্ছে যে আমরা সত্যি পিছিয়ে রয়েছি? আমরা তো পিছিয়ে রয়েছি বলবো না, আমরা গবেষণার অনুসন্ধান করে চলেছি, গবেষণা করে চলেছি, গবেষণায় নতুন নতুন তথ্য উঠে আসছে, গবেষণায় হয়তো আগামী ভবিষ্যতে আরো নতুন নতুন তথ্য উঠে আসবে। আমরা পিছিয়ে নেই, কিন্তু একটি বিষয় এরকম রয়েছে যে উত্তরবঙ্গে বসে গবেষণার যে ব্যক্তি বা প্রচার লাভ করার যে বিষয়টা, সেটা খুব কম গবেষকই পেয়ে থাকেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা কি প্রকৃতপক্ষে রংপুরের কৃষক আন্দোলনের মধ্য দিয়েই হয়েছে? এই ঐতিহাসিক দাবির বাস্তবতা ও গুরুত্বটা কত? আমি এটাই বলতে চাই, আমি শুনেছি যে রংপুরের যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের থেকেই শুরু হয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন। এটা কতটা সত্যতা রয়েছে? যদি বিষয়টাকে আমরা ব্যাখ্যা করি তাহলে হয়তো আমি বিষয়টাকে ভুলও বলবো না, কিন্তু বিষয়টা এরকম রয়েছে যে রংপুরের যে আন্দোলন, কৃষক আন্দোলন, মূলত জমিদার যোদ্ধাদের অত্যাচারের কারণে এই যে কৃষক আন্দোলন 1963-64 খ্রিস্টাব্দে শুরু হয়েছে, 1763-64 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল,
কিন্তু তারও পূর্বে কিছু আন্দোলন রয়েছে যেগুলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম সূত্রপাত করেছে। যেমন যদি ধরি যে উত্তরবঙ্গেই জলপাইগুড়ি, রংপুরে এই সমস্ত অঞ্চলে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। সেই সন্ন্যাসী বিদ্রোহ রংপুরে কৃষক আন্দোলনের পূর্বে হয়েছে। সেই সন্ন্যাসী বিদ্রোহের মূল উদ্দেশ্য কারণ ছিল যে ইংরেজদের যারা যাত্রা করছে, অর্থাৎ তীর্থযাত্রা করছে, তাদের উপর ট্যাক্স বসিয়েছিল। সেই ট্যাক্সের বিরুদ্ধে সন্ন্যাসী আন্দোলন হয়েছিল। সেটি একটা আন্দোলন যেটা রংপুর কৃষক আন্দোলনের আগে হয়েছিল। এরপর যদি দেখি মহীশূরের যুদ্ধ, তারপরে দেখি মারাঠাদের যুদ্ধ, ঠিক আছে, এই সমস্ত আন্দোলন রংপুরের কৃষক আন্দোলনের পূর্বে হয়েছিল, যেগুলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি যেমন সন্ন্যাসী বিদ্রোহ, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই দুটো যুদ্ধকে অস্বীকার করা যায় না। এই দুটো যুদ্ধ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূচনাটা ওই করেছিল। এবার প্রথম বিশ্বযুদ্ধে রাজবংশী সেনা হিসেবে কতজন মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং কতজন রাজবংশী বীর সেখানে জীবন উৎসর্গ করেছিলেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তার একটু ছোট্ট প্রেক্ষাপট বলার চেষ্টা করছি, কারণ প্রেক্ষাপট না বললে পরে শুধু গিয়ে যুদ্ধ করা কারো পক্ষেই সম্ভব না। সেই সময় অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে আমাদের প্রেসিডেন্সি যে বিভাগ ছিল, প্রেসিডেন্সি বিভাগের একজন কমিশনার ছিলেন জেপি মর্গান, না ওনার নাম ছিল এফ.জে. মর্গান। এফ.জে. মর্গান, এই এফ.জে. মর্গান উনি রাজশাহী বিভাগে একসময় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো যে উনি রাজশাহী বিভাগে যখন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই সময় পঞ্চানন বর্মা এবং রাজবংশী সমাজের সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরে উনি পঞ্চানন বর্মাকে একটা চিঠি লেখেন যে রাজবংশী সমাজের এই যে বীরত্ব, ক্ষত্রিয়ত্ব, বীর, তো এই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমাদের সেনার প্রয়োজন রয়েছে। তো রাজবংশী ক্ষত্রিয় বীর যারা রয়েছে তাদেরকে ভারতবর্ষ ব্রিটিশদের হয়ে যুদ্ধ করতে বলুন, বা আপনাকে আগ্রহ করা হচ্ছে, আপনি তাদেরকে যুব সমাজকে উৎসাহিত করুন, তারা উৎসাহিত হয়ে ইংরেজদের হয়ে যুদ্ধ করুক। কারণ গান্ধীজিকে অলরেডি কথা দিয়েছে যে ভারতবর্ষের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই ভারতবর্ষকে স্বাধীনতা দেবে ইংরেজ। তো পঞ্চানন বর্মা সেই চিঠির উত্তরে বলেছেন, ঠিক আছে, আমি তাহলে উৎসাহিত করছি। এবং পঞ্চানন বর্মা আহ্বানে রাজবংশী যুব সমাজ দলে দলে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায় এবং পঞ্চানন বর্মার আহ্বানে। তো কত সংখ্যা অংশগ্রহণ করেছিল সেই বিষয়ে দ্বিমত রয়েছে, সঠিকটা বলা মুশকিল। কেউ বলেছে ১৫০০, কেউ বলছে ৬৪৪ জনের মতো সংখ্যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র ব্রিটিশদের হয়ে যুদ্ধ করার জন্য। এই সংখ্যাটা নিয়ে একটা দ্বিমত রয়েছে, এবং সেই সঙ্গে এটাও বলা ঠিক হবে না যে কত সংখ্যা নির্দিষ্ট যে ভারতবর্ষের জন্য, দেশের জন্য এই যুদ্ধে প্রাণ দিয়েছেন, সেই সংখ্যাটাও নির্দিষ্ট করে বলা ঠিক হবে না, কারণ তার কোনো নির্দিষ্ট সংখ্যা আমরা গবেষণা ক্ষেত্রে এখনো কোথাও কোনো তথ্য পাইনি।